আমরা পুরুলিয়া হিলটপে সবে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল, আমরা দুজনে মিলে নিয়েছিলাম 7টা পরোটা, বেশ বড়ো সাইজের পরোটা, সাফিসিয়েন্ট তরকারি, 2টো অমলেট আর 4টে চা, লাল চা চিনি ছাড়া। টোটাল আমাদের কস্ট এলো 140 টাকা, যথেষ্ট রিজনেবল। তো চলুন এবার বেরিয়ে পড়া যাক। সকালটা শুরু হয়ে গেছে সুন্দর করে ব্রেকফাস্ট দিয়ে, এবার বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। চলুন। পুরুলিয়া হিলটপ, এখান থেকে কিন্তু সকাল 6টা থেকে পরপর বাস রয়েছে পুরুলিয়া যাওয়ার জন্য। এবার পুরুলিয়া যদি আপনি পৌঁছে যান, সেখান থেকে কিন্তু সমস্ত জায়গায় যাওয়ার জন্য বাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোটামুটি সকাল 6টা থেকে তারপর 7টা, তারপর 7:30, 8টা, এরকম আধ ঘন্টা 40 মিনিট অন্তর অন্তর কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। যদি বাজেট ট্রিপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বাসে জার্নি করলে অনেকটা সেভ হয়ে যাবে আপনাদের জার্নির খরচাটা। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমি আর বিপ্লবদা বেরিয়ে পড়লাম পুরুলিয়া হিলটপের দ্বিতীয় দিনের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা আমাদের হোটেলের রাস্তা দিয়ে বেরিয়ে বাঁদিকের রাস্তা ধরলাম। বাঁদিকের রাস্তা দিয়ে খানিক দূর যেতেই চোখের পাশে ধরা দিল বেশ কিছু ছোটোখাটো হোটেলের, এবং ডান দিকে প্রচুর আদিবাসী বাড়ি। সেই সুন্দর মেটে রঙের বাড়ি, চারিদিক সুন্দর করে আঁকা। সেগুলোকে পার করে ধরলাম জঙ্গলের রাস্তা। রাস্তাগুলো অপূর্ব সুন্দর, কোনো জায়গায় কোনো খারাপ অংশ নেই। প্রত্যেকটা জায়গায় কিন্তু অপূর্ব সুন্দর করে সাজানো গোছানো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। সেই রাস্তা ধরে খানিক দূর যাওয়ার পর ডান হাতে পড়লো একটা ম্যাপ। সেই ম্যাপ দেখলে আপনারা পুরুলিয়ার হিলটপে কোন রাস্তা দিয়ে কোথায় যাবেন তার পুরো বিবরণ পাবেন। আমরা প্রথমে বাঁদিকের রাস্তা না ধরে সোজা রাস্তা ধরলাম, এবং সেই জঙ্গলের পাথুরে রাস্তা ধরে এগিয়ে গেলাম একটা অপূর্ব সুন্দর জায়গায়। এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে বামনি ফলসের দিকে, এবং ডান দিকে এই রাস্তাটা, আমরা যে রাস্তায় এখন ঢুকলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে মার্বেল লেকে। আর সোজা যদি চলে যান আপনারা, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন বামনি ফলস। কিন্তু সচরাচর যারা এখানে বেড়াতে আসেন, তারা আগে যেখানে আমরা ম্যাপটা দেখালাম সেখান থেকে বাঁদিকের রাস্তা ধরে সাইট সিন করতে করতে আসেন বামনি ফলস, তারপর মার্বেল লেক করে আবার পুরুলিয়া হিলটপে নাইট স্টে করে। কিন্তু আমরা যেহেতু পুরুলিয়াতে সেই দিন থাকবো না, আমরা সেদিন ওখান থেকে অন্য জায়গায় চলে গেছিলাম, তো সেই জন্য আমরা প্রথমে চলে এলাম ঠিক উল্টো রাস্তায়। আমরা চলে এলাম মার্বেল লেক। এই হচ্ছে মার্বেল লেকের দোকানপাটগুলো, মানে বাইরে যেখানে পার্কিং এরিয়া, সেখানে সুন্দর করে দোকানপাটগুলো সাজানো আছে। অনেক দোকান বন্ধ ছিল, তার কারণ এখন অফ সিজন চলছে। আর এই রাস্তাটা আমার দুর্দান্ত লেগেছে, কারণ ওই জঙ্গলের গাছ, সেই গাছের ডালপালা দিয়ে রাস্তার উপরটা বেশ সুন্দর করে ছাওয়া করা রয়েছে। তারপরেই ডান দিকে একটা ছোট্ট দোকানে চোখে পড়ে গেল পলাশ ফুল। সেগুলো দেখে একটা মালা গাঁথতে বলে আমরা এগিয়ে গেলাম মার্বেল লেকের দিকে। আর সেখানে গিয়েই মেসেজটা দেখে নিলাম যে এখানে স্নান করলে কিন্তু 500 টাকা ফাইন আছে, বা জলের মধ্যে যদি আপনি কোনো জিনিস ফেলেন তার জন্যও ফাইন আছে। আর সুন্দর চারিদিকটা উঁচু মার্বেল রক দিয়ে সাজানো, তার মাঝে একটা জলাশয়। আমার যতটুকু যা মনে হয়েছে, এটা মাইনিংয়ের কারণে এই জলাশয়ের সৃষ্টি, এবং বৃষ্টির জল এখানে বৃষ্টির জলে পুষ্ট, সেই কারণে কিন্তু এই জলটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু যেহেতু মেন গেট বন্ধ ছিল, তাই মেন গেট দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। আমরা ডান দিকের একটা অংশ থেকে গোলে ভিতরে ঢুকে পড়লাম, বাকিরাও যেভাবে ভিতরে ঢুকেছে। তারপর সেই অপূর্ব সুন্দর মার্বেল লেক প্রাণ খুলে দেখে নিলাম বেশ খানিকক্ষণ। এখানে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, যেহেতু আমরা বলতে গেলে ঘুরপথে ঢুকেছি, মানে এখানে তো ঢোকার তো কোনো গেট ছিল না, বন্ধ ছিল সবটাই, তাই পাশের গেট দিয়ে ঢুকেছি। সেই কারণে এখানে কোনো এন্ট্রি ফি কিন্তু আমাদের লাগেনি। আর এখন অফ সিজন বলে গেট বন্ধ কিনা জানি না, বেশ কিছুদিন ধরেই নাকি এই গেটটা বন্ধ থাকে। তবে এখানে এই জলের কাছাকাছি গিয়ে বসে থাকতে কিন্তু দারুণ লাগবে। তবে পড়ন্ত বিকেলে যদি এখানে আসেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আপনার বেশ মনোমুগ্ধকর লাগবে বলেই মনে হয়। এই হচ্ছে বেরোনোর রাস্তা। এই জালের পাশ থেকে আমরা বেরিয়ে এসে এই ছোট্ট বনটার দোকানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম।
এখানেই পলাশ ফুলগুলো দিয়ে ওই বোনটা আমাকে একটা মালা গেঁথে দিয়েছিল, 30 টাকা দাম নিয়েছিল। আর ভাবলাম এদের দোকান থেকে কিছু খাওয়া যাক, তাই একটু ছোলা মাখা আর শশা নিয়ে নিলাম খাবার জন্য। এই মালাটা এখান থেকে নিলাম, একদম টাটকা ফুল দিয়ে এই বোনটা বানিয়ে দিল। দাম পড়লো 30 টাকা, দুটো শশা দেবো। 30 টাকা দাম নিল, দারুণ। এখানে যদি আসেন তো এটা পড়ুন, ভালো লাগবে। এখানকার লোকাল জিনিস আর সিজনের জিনিস, সেই জন্যই দেখে বেশ ভালো লাগলো বলে নিলাম। আর মার্বেল লেক এখন কিন্তু কোনো বন্ধ হয় না, যেহেতু গেট খোলাই হয় না, গেটটা বন্ধ থাকে। পাশ থেকে আমরা যেখান থেকে ঢুকলাম, আপনাদের দেখালাম, বেরোনোর রাস্তাটা দেখালাম, সেই জায়গাটা থেকেই আপনাকে ঢুকতে হবে, বেরোতে হবে। সন্ধ্যের পরেও এখানে লোকজন আসেন। এখানে লাইট রয়েছে, ওই লাইটে যতটুকু দেখা যায় ওইটুকুই দেখতে পারবেন। তবে আরেকটু লাইট থাকলে সন্ধ্যার সময়টা কিন্তু বেশ সুন্দর লাগতো। আর ঢোকার যে রাস্তাটা যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু বেশ সুন্দর, দুর্দান্ত লাগলো। বেশ গাছের পাতা দিয়ে ছাওয়া, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে ঢুকলাম, সেটাও বেশ ভালো লাগলো। তো বাড়ি কথা বাবু? এখান থেকে কত দূর? এই দোকানটা তোদের? কটায় খুলিস, কটায় খুলিস, কটায় দোকান? ভোর 5টা? হ্যাঁ, 5টায় বন্ধ করিস বিকেলে, আর সকালে খুলিস কটায়? দোকান খোলা হয় কটা? 7টা? আচ্ছা। এই হচ্ছে ছোলা, 10 টাকার ছোলা। ছোলা শশা খাবার সাথে সাথে ওই পুচকেগুলোর সাথে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে, বেশ খানিকক্ষণ গল্প করে, দুর্দান্ত একটা মুহূর্ত কাটানোর পর আমাদের বাইক আবার ছুটে চলল সেই জঙ্গলের রাস্তা ধরে। আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলস। এই হচ্ছে বামনি ফলসের পার্কিং এরিয়া। আমরা এখন এই বামনি ফলসে ঢুকছি। এই রকম সিঁড়ি 200 থেকে 250টা আছে দাদা বললেন। চলুন যাই, দেখি। এখান থেকেই তো বেশ ঝর্ণার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, দেখা যাক। সরু জলের ধারা বয়ে যাচ্ছে এখান থেকে, সবে শুরু, আমরা এখনো ডেস্টিনেশনে পৌঁছাইনি। এই সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে। বামনি ফলসে ঢোকার পর ছোট্ট একটা বাঁশের সাঁকো পেরিয়ে এই সিঁড়ির সামনে গিয়ে যখন দাঁড়ালাম, তখন দেখলাম ওখানে একজন আদিবাসী ভদ্রলোক বেশ একটা সুন্দর ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছেন, বাজাবেন বলে। তখনও তিনি রেডি হননি বলে আমরা আস্তে আস্তে পায়ে পায়ে নিচের দিকে নামতে থাকলাম। সামনে যাওয়ার পরই এই অপূর্ব সুন্দর জায়গাটা চোখে পড়ল। ডান দিকের রাস্তা দিয়ে নিচে যাওয়ার রাস্তা, আর বাঁদিকে ওই অপূর্ব সুন্দর জলাশয়টা, নীল রঙের জলাশয় পাহাড়ের কোলে, সেটা চোখের সামনে ভেসে উঠছে। ডান দিকের রাস্তায় আসতেই সামনে ধরা পড়ল এই অপূর্ব সুন্দর ঝর্ণাটা। আরেক ধাপ নিচ থেকে এই রকম সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, আর এই সিঁড়ি নেমে গেছে নিচ পর্যন্ত। চলুন। সিঁড়ি ভেঙে আরও খানিকটা নিচে নামার পর এই অপূর্ব সুন্দর জায়গাটা, দারুণ পিকচারাস একটা জায়গা। সামনে পাহাড়ের কোলে এই ঝর্ণার জল গিয়ে জমে একটা জলাশয়ের আকার ধারণ করেছে। জঙ্গলের মাঝখান থেকে সেই আকৃতির জায়গাটা কি অপূর্ব সুন্দর যে লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা থেকে ডান দিকে গেলে ঝর্ণার আরেকটা অংশ দেখা যায়, আর এই বাঁদিকের রাস্তাটা ধরে আপনারা যদি নিচের দিকে নামতে থাকেন, তাহলে ঝর্ণার একদম নিচের জায়গায় আপনারা গিয়ে পৌঁছাবেন, যেখানে সচরাচর এখানে যারা আসেন তারা যান না। মোটামুটিভাবে ধরে রাখুন, যারা এখানে আসেন তারা উপর থেকেই দেখে
ফিরে যান। আর 100 জনের মধ্যে 10 জন হয়তো নিচের রাস্তায় যান, এবং উচিত হবে তাই। যদি আপনার পায়ের কোনো সমস্যা থাকে, অথবা যদি আপনার শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই রাস্তায় আপনারা নিচের দিকে যাবেন না। কারণ এখানে প্রচুর সিঁড়ি, এবং এই মাঝখানের রাস্তার পর থেকে কিন্তু কোনো সিঁড়ি নেই। পাথর ভেঙে আপনাদেরকে নিচে যেতে হবে। সেক্ষেত্রে সত্যিই একটু সমস্যার বিষয়। সেইভাবে সিঁড়ি কিন্তু কিছু নেই, ওই পাথর জাস্ট সাজিয়ে রাখা ওলটপালটভাবে, তার উপর দিয়ে হেঁটে যাওয়া। খুব কমফোর্টেবল জার্নি যে তা নয়। অবশেষে গিয়ে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে জায়গায় যেতে অনেকেই ভয় পাচ্ছিলেন। যদিও আমাদের কোনো সমস্যা হয়নি, যেহেতু আমরা ইয়াং এবং আমরা একটা জোশ নিয়ে সেখানে গেছি, এবং আমাদের সাথে কিন্তু সাফিসিয়েন্ট জল ছিল। তাই আপনাদেরকে বলবো, যদি এখানে নিচে নামতে চান, সেক্ষেত্রে আপনাদের সাথে কিন্তু অবশ্যই করে জলের বোতলটা রাখবেন। আর যদি অভ্যাস না থাকে এতটা রাস্তা জার্নি করার, সেক্ষেত্রে মন চাইছে অথচ শরীর চাইছে না, এরকম যদি হয়, সেক্ষেত্রে চুইংগাম সাথে রাখতে পারেন। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনাদের হেল্প হবে। আর ঠাকুরের নাম নিয়ে নেমে যান, দেখবেন দুর্দান্ত লাগবে এই লোকেশনটাতে পৌঁছানোর পর। বামনি ফলসের নিচ থেকে ঘুরে এলাম। এখানে যে সমস্ত ট্যুরিস্ট আসছেন আর কি, তাদের ধরে রাখুন 10% লোক একদম নিচ পর্যন্ত যাচ্ছেন, বাকি যারা রয়েছেন তারা উপর থেকেই চলে যাচ্ছেন। যেটা বলার সেটা হচ্ছে বেশ চড়াই রাস্তা, আমি পুরোটা দেখিয়েছি আপনাদের। পায়ের কোনো সমস্যা থাকলে একদমই আসবেন না, মানে নিচে নামার কোনো প্রশ্নই আসছে না। উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ফার্স্ট যেটা দেখালাম, সেখান থেকে দেখে ব্যাক করুন। আর যদি ইয়াং হন, যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে, যদি মনে জোর থাকে, তাহলেই নিচে যান, না হলে নয়। আর অবশ্যই করে সাথে কিন্তু চুইনগাম, পপকর্ন বা জল, এই নেসেসারি যে জিনিসপত্রগুলো লাগে আর কি ট্রেক করতে গেলে, সেইগুলো একটু সাথে নিয়ে যান। আর অবশ্যই করে হাতে 1 ঘন্টা সময় নিয়ে তবেই আসবেন, না হলে এই জায়গাটা পুরোটা ঘুরে দেখা যাবে না। নিচ থেকে কিন্তু লেকের কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, ঝর্ণার একটা ভিউ পাওয়া যায়। সেই ঝর্ণার ভিউটা দেখার জন্যই ওই নিচে যাওয়া। নিচ থেকে কিন্তু ভালোই লাগে, তবে বর্ষার সময় আসলে এর ভিউটা আরও ভালো হবে আমার ধারণা, কারণ জলের আধিক্য তখন অনেক বেশি থাকবে। চলুন যাই, উপরের দিকে যাওয়া যাক, পরবর্তী গন্তব্যের দিকে যাব, চলুন। এখানে ফলসে নামার একদম সামনে জয়রাম হেমব্রম বলে এই দাদার কাছে গান শুনলাম। অপূর্ব সুন্দর লোকসঙ্গীত, পুরুলিয়ার ওপর একটা গান উনি বেঁধেছেন, সেই গানটা শুনলাম, অপূর্ব লাগলো। আপনারা যদি এখানে আসেন তাহলে ওনার কাছ থেকে গান শুনুন, আর অবশ্যই করে কিছু সাহায্য করুন, কারণ ওনাদের এইভাবেই সংসার চলে। তো আসুন, ঘুরুন, গান শুনুন, মজা করুন, আর প্রচুর ঘুরতে থাকুন। চলুন। এই যে গেট দিয়ে নামছেন, নেমেই বাঁদিকে আছে টয়লেট। বামনি ফলস থেকে বেরিয়ে এসেছি অনেকক্ষণ হলো, কিন্তু মন এখনো সেই হেমব্রমের গানে জড়িয়ে আছে। পুরো রাস্তাটায় সেই আদিবাসী গান যেন কানে ভেসে আসছে। জঙ্গলের মাঝ দিয়ে যখন আমরা
এই জায়গায় গিয়ে পৌঁছালাম তখনও পর্যন্ত ঘোর কাটছে না। দুর্দান্ত সেই গানের ভাষা, যদিও সমস্ত ভাষা আমার বোধগম্য হয়নি, তাও গানের সুর এবং আন্তরিকতা আমাকে যেন বারবার টেনে ধরছিল। ঘোর কাটলো যখন আপার ড্যামে গিয়ে পৌঁছালাম। সামনে বিস্তৃত জলরাশি, আর সেই জলরাশির মাঝে দূরে দেখা যাচ্ছে যেন বিরাট একটা পাহাড় ভেসে বেড়াচ্ছে। আকাশের বুকে বুক চিতিয়ে একটা পাহাড় জলের ওপর ভাসছে। সেই দৃশ্য দেখতে দেখতে বাইক এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই পুরুলিয়া আমি যতবার আসবো ততবারও যেন মন ভরবে না। এই পুরুলিয়ার মধ্যে একটা আত্মিক যোগ রয়েছে যা আমাকে বারবার টানে। আর এখানকার এই আদিবাসী সম্প্রদায়ের যে আন্তরিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যে টান, আমাকে বারবার টেনে আনবে। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম লোয়ার ড্যাম। এই জায়গাটাও অপূর্ব সুন্দর। রাস্তার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য অনেকক্ষণ ধরে মন ভরে দেখলাম। তারপর লাল মাটির রাস্তা ধরে একদম গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে, ফাঁকা নির্জন এই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল পিচের রাস্তায়। পিচের রাস্তায় ওঠার পর যতটা না আধুনিকতার ছোঁয়া পেলাম, তার থেকে এই পাশে এই রাখালরা যেভাবে গরু চালনা করে নিয়ে যাচ্ছে সেটা দেখে আরও আত্মিক হয়ে পড়লাম। যাই হোক, এই করতে করতে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যের জায়গায়। এটাও একটা বিরাট জলাশয়। এখানে বহু মানুষ স্নান করছেন। তিনটে দিক পুরোটাই পাহাড় দিয়ে বেষ্টিত, এবং এখানে আমরা বাইক নিয়ে অনেকক্ষণ দাঁড়ালাম। আপনারা চাইলে এই জায়গায় স্নান তো করতেই পারেন, অথবা এর আশেপাশে কিন্তু অনেক থাকার জায়গাও রয়েছে, সেই জায়গাও আপনারা চুজ করে থাকতে পারেন। তুর্গা ড্যাম, এখানেও জল কিন্তু বেশ পরিষ্কার এবং বহু মানুষ এখানে স্নান করছেন। এখানে স্নান করায় কিন্তু কোনো বারণ নেই। চড়িদা গ্রাম আর তুর্গা ড্যামের একদম মাঝামাঝি মমতা দা গ্লোরি ইন। ভালো, হোটেলটা কিন্তু বেশ সুন্দর। এ দেখুন প্রপার্টি। আমরা চড়িদা গ্রামে পৌঁছানোর আগে টুকটাক কিছু খাবার দাবার সেরে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম চড়িদা গ্রামের উদ্দেশ্যে। রাস্তার ডান দিকে এইরকম একটা মাঠ, মাঠের মাঝখানে অনেক দোকান, আর এই রাস্তার পাশে প্রচুর দোকান আপনারা দেখতে পাবেন। ওই মাঠের মধ্যে যে সমস্ত দোকান রয়েছে, ভুল করেও ওখানে ঢুকবেন না। ওখানে দাম অনেকটাই বেশি, এবং গাড়ি নিয়ে গেলে ফাঁকা মাঠে আপনি গাড়ি রাখলেও আপনাকে পার্কিং চার্জ দিতে হবে। আপনি চাইলেই রাস্তার পাশে রাখতে পারতেন, কিন্তু আপনাকে ইনসিস্ট করা হবে গাড়িটাকে ভিতরে ঢোকানোর জন্য, এবং তারপর আপনার কাছ থেকে বেশ কিছু পয়সা নিয়ে নেওয়া হবে। যাই হোক, তার বিনিময়ে কিন্তু আপনাকে না কোনো রসিদ, না কিছুই দেবে না। তো আমরা সাজেস্ট করব আপনাকে, যদি কিছু কেনার হয় এই রাস্তার পাশের যে দোকানগুলো রয়েছে সেখান থেকেই কিনুন। আর এই পাশের গলি দিয়ে ঢুকলেই কিন্তু ভিতরে গ্রাম রয়েছে, সেখানে বহু মানুষ এই জিনিসগুলো তৈরি করছেন। আর এইগুলো হচ্ছে রাস্তার পাশের দোকান। এখান থেকে টুকটাক কাজকর্ম করা হয়। বেশিরভাগটাই কিন্তু এনারা বাড়ি থেকে জিনিসগুলোকে তৈরি করে নিয়ে এসে এই দোকানে সাজিয়ে রাখেন, এবং এখান থেকেই ট্যুরিস্টরা জিনিসপত্র কিনে বাড়ির জন্য নিয়ে যান। তো আপনারা যদি চান এখানকার কিছু স্মৃতি হিসাবে সংগ্রহ করবেন, সেক্ষেত্রে এই রাস্তার পাশের দোকানগুলো থেকে নিতে পারেন। অনেক রকমের অপশান রয়েছে, অনেক দোকান রয়েছে, সেখান থেকে বেছে নিজের পছন্দ মতো জিনিস কিনে ফেলুন, আর তারপর সেটাকে ব্যাগে পুরে আবার বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চড়িদা গ্রাম কিন্তু বেশ সুন্দর লাগবে, এবং সেখান থেকে বেরোনোর পর আমরা যে জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় যাওয়ার পথে রাস্তায় পড়লো এরকম সুন্দর একটা পাহাড়। আর এরকম বাঁদিকে ঢোকার পরেই এরকম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, চারিদিকে আদিবাসী গ্রাম, আদিবাসী বাড়ি,
যেখানে আমার মন বারবার আটকে যায়। আমি বারংবার আমার ভিডিওতে সে কথা বলি। সেই গ্রাম পেরিয়ে এইরকম একটা ফাঁকা মাঠে এসে পড়লাম, যেখানে সরু হেঁটে যাওয়ার রাস্তা, সেখান দিয়েই আমাদের বাইক ছুটে চলল। তারপর খানিক দূর যাওয়ার পর এই ব্যানারটা দেখতে পেলাম, পাতালঘর। হ্যাঁ, আমরা আজকের চলেছি পাতালঘর, ভারতবর্ষের প্রথম হবিট হাউস। বিদেশের বহু জায়গায় এই রকম হবিট হাউস গাছের গুঁড়ির মধ্যে, পাহাড়ের খাঁজে, গুহার মধ্যে এরকম অনেক জায়গায় হবিট হাউস কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু ভারতবর্ষে পুরুলিয়াতে এই প্রথম কিন্তু হবিট হাউস তৈরি করলেন ইজিপসো বলে একটি কোম্পানি। তো আজকের আমাদের বাসস্থান সেই জায়গা। তো সেই জায়গায় যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা দুর্দান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন, পড়ন্ত বিকেলে আমরা তখন ওখানে যখন পৌঁছেছি তখন 4টে 4:30 বাজে। সেই রকম সময় দেখুন অল্প অল্প রোদ, সেই রোদের আলো গায়ে মেখে পাহাড়ের ঠিক পাশ দিয়ে সরু রাস্তা ধরে এগিয়ে চলেছি। আর এখানে কিন্তু প্রচুর এরকম হোমস্টে রয়েছে। হোমস্টে বললেই ভুল হবে, বা ক্যাম্প বলতে পারেন, ক্যাম্পও রয়েছে প্রচুর। তো আপনারা চাইলে পাতাল ঘরে না থাকলেও অন্য জায়গাতেও থাকতে পারেন। আমি টোটাল ডিটেলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, কন্ট্যাক্ট নাম্বারও সব ওখানে ডিটেলে দিয়ে রাখলাম। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো জায়গায় পৌঁছে যেতে পারেন। তো এইরকম সুন্দর একটা রাস্তা দিয়ে গেলাম, এবং আগামী পর্বে থাকবে এই পাতাল ঘরে গিয়ে আমরা কিভাবে কাটালাম, কি খেলাম, কত খরচ, ঘরগুলোই বা কেমন, সেই সমস্ত তথ্য থাকবে পরবর্তী ভিডিওতে। আজকের এখানে পৌঁছানোর পর একটু রেস্টের প্রয়োজন, তাই চলুন আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন, আগামী দিন খুব ভালো কাটুক আপনাদের সবার, এই কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা আমাকে দেখছেন অথচ ইনস্টাগ্রামে তো এখনও পর্যন্ত ফলো করেননি, তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে রাখলাম। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। আর যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডিএম করতে পারেন। আমি ওখানে কিন্তু অ্যাক্টিভ থাকি, রিপ্লাইও দিয়ে দেবো। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন।